Hello, my dear students. Assalamu alaikum. I hope all of you are quite well by the grace of Almighty Creator. I also hope that you are always keeping well in this pandemic situation. Today, I am going to take a class of class 9 English second paper on passage narration. To learn passage narration, you should learn some common rules and important rules. These rules are very essential to memorize you. These rules are quoted here. Rules of passage narration. প্রকৃতপক্ষে ডিটাচ সেন্টেন্স এবং প্যাসেজ ন্যারেশন পরিবর্তনের নিয়ম একই। তোমরা হয়তো ভাবতে পারো যে প্যাসেজ ন্যারেশন এটি মনে হয় বেশ কঠিন। না, মোটেও না। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে শুধু কতকগুলো লিঙ্কিং ওয়ার্ড অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ডিটাচ সেন্টেন্স এর ন্যারেশন পরিবর্তনের অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো প্যাসেজ ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কমন রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্রথমত, পুরো প্যাসেজটি ভালোভাবে পড়ে স্পিকার ও লিসেনার অথবা পারসন স্পোকেন টু বের করে নিতে হয়। রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে যদি থাকে তাহলে তা প্রথমে নিয়ে আসতে হয়। কোনো সময় রিপোর্টিং ভার্ব এবং স্পিকারের সরাসরি উল্লেখ থাকে না। তবে পুরো প্যাসেজটি যদি ভালোভাবে পড়া যায় তাহলে এর স্পিকার এবং লিসেনার সহজেই বুঝতে পারা যায় এবং অর্থানুসারে রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয়। অনেক সময় সেন্টেন্সের প্রথমে প্রোনাউন এবং মাঝে বা শেষে নাউন দেওয়া থাকে। নাউনটি মাঝে বা শেষে যেখানেই থাকুক না কেন, প্যাসেজ ন্যারেশনটি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় অবশ্যই তা প্রথমে নিয়ে আসতে হবে। কোনো বক্তার পরপর একাধিক স্টেটমেন্ট যদি থাকে তাহলে তা সিকুয়েশন অনুসারে সংযুক্ত করতে হবে। কোন সেন্টেন্সে যদি একই স্পিকারে যদি একাধিক সেন্টেন্স থাকে তাহলে প্রথমে সেড দ্যাট, তারপর অ্যাডেড দ্যাট, অতঃপর ফার্দার অ্যাডেড দ্যাট, এভাবে ধারাবাহিকতা বজায় রেখে যুক্ত করতে হয়। রিপোর্টেড স্পিচের ভেতরে ইয়েস থাকলে ইনডাইরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে। ঠিক একইভাবে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে। ইনভার্টেড কমা এর বাইরে কোনো ফ্রেজ বা সেন্টেন্স থাকলে সেটি পরিবর্তন হবে না। যেভাবে আছে সেভাবেই সেটি হুবহু লিখতে হবে। সাধারণত এই ফ্রেজ বা সেন্টেন্সটি আগে লিখতে হয়। ডাইরেক্ট স্পিচে বাই মাই লাইফ, বাই গড, বাই জাব ইত্যাদি যদি থাকে তাহলে সেটি দ্বারা শপথ করা বোঝায়। এই জন্য এটি ইনডাইরেক্ট প্যাসেজ এ চেঞ্জ করার সময় সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জাব ইত্যাদি ব্যবহার করতে হয়। ডাইরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা বোঝায় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শুরু করতে হয়। এটি একটি বিশেষ ধরনের রুল। এটির ক্ষেত্রে একটি এক্সাম্পল আমরা ফলো করব। যদি এক্সাম্পলে বলা যায়, আর ইউ থার্স্টি ফ্রেন্ডস, সেড দ্য ওয়াইজ ম্যান। দি ওয়াইজ ম্যান জিজ্ঞেস করছে তাদেরকে যারা তার বন্ধু নয় কিন্তু বন্ধু বলে সম্বোধন করছে, এই জন্য এখানে ফ্রেন্ডস
অ্যাড্রেস করা বোঝাচ্ছে। তাহলে এটি ইনডাইরেক্ট প্যাসেজ এ চেঞ্জ করার সময় আমরা লিখব অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দি ওয়াইজ ম্যান আস্কড ইফ দে ওয়ার থার্স্টি। নিশ্চয়ই তোমরা এই এক্সেপশনাল রুলটি বুঝতে পেরেছ। এই ছিল এখনকার কমন রুলস অব প্যাসেজ নেরেশন। এই কমন রুলস গুলো বা সহজ রুলস গুলো, ইজি রুলস গুলো তোমরা ইতিমধ্যেই শিখে এসছ। এবার আমি আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট রুলস অব প্যাসেজ নেরেশন, যেগুলো তোমাদের স্মরণ রাখতেই হবে। এগুলো তোমাদের প্যাসেজ নেরেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডাইরেক্ট করার সময় স্যার এর পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি ব্যবহার করব? স্যার তুলে দিয়ে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হবে, এটি মনে রাখতে হবে। ডাইরেক্ট নেরেশনে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ইত্যাদি যদি থাকে, এগুলো শুভকামনা বোঝায়। এই জন্য ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট নিতে হবে আগে, তারপরে আমরা ভার্ব নেব উইশড, তারপরে গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড নাইট যেটি উল্লেখ থাকে সেটি বসিয়ে দিতে হবে। এটি কেয়ারফুলি মনে রাখতে হবে যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো তুলে দিয়ে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশড ব্যবহার করতে হয়। ডাইরেক্ট সেন্টেন্সে গুড বাই থাকলে, যেহেতু গুড বাই দ্বারা বিদায় বুঝায়, তাহলে বিদায় এর বিড এর পাস্ট টেন্স হচ্ছে বেইড, আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। কাজে কোনো প্যাসেজের সেন্টেন্সে গুড বাই থাকলে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেব, অতঃপর বেইড প্লাস অবজেক্ট, তারপরে গুড বাই আমরা বসিয়ে দেব। ডাইরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড, থ্যাঙ্ক এর পাস্ট টেন্স, থ্যাঙ্ক প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। এটি ইম্পর্টেন্ট, প্রায় প্যাসেজগুলোতে এটি থাকে। কাজেই থ্যাংক ইউ এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরেই থ্যাঙ্ক এর পাস্ট টেন্স এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। ডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চন মার্ক থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হয়। তোমরা এই নিয়মটি শুনে আশ্চর্য হতে পারো, এটি একটি বিশেষ রুল। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, কিন্তু এটি ব্যতিক্রম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কোয়েশ্চন মার্ক থাকে। সেন্টেন্সটি অ্যাসার্টিভ কিন্তু শেষে মার্ক কোয়েশ্চন মার্ক, এটি এক্সেপশনাল। কাজেই এটি কেয়ারফুলি মনে রাখতে হবে। যেহেতু এটি এক্সেপশনাল, কাজেই এটি শুরুটাই হবে বিং সারপ্রাইজড দিয়ে, রিপোর্টিং ভার্বটিকে আস্কড দিয়ে পরিবর্তন করতে হয়। এবার আমরা আলোচনা করলাম ইম্পর্টেন্ট রুলস অফ প্যাসেজ নেরেশন। তাহলে আমরা ইতিমধ্যে যে কমন রুলস অফ প্যাসেজ নেরেশন অ্যান্ড ইম্পর্টেন্ট রুলস অফ প্যাসেজ নেরেশন যে রুলগুলো আমরা আলোচনা করলাম, সেগুলোর এবার অ্যাপ্লিকেশন দেখব। সেই রুলগুলো আমরা প্রয়োগ করব একটি প্যাসেজ নেরেশন এক্সাম্পল দেওয়ার মাধ্যমে। এক্সাম্পল, the head teacher said to the boy, "Why are you late today?" "Sorry, sir," said the boy. Remember, punctuality is essential in every walk of life. I think
you will not be late on any other day. May Allah bless you. এই প্যাসেজটিতে রিপোর্টিং ভার্ব হিসেবে said to দেওয়া আছে এবং রিপোর্টেড স্পিচটি WH কোয়েশ্চন দিয়ে শুরু হয়েছে। কাজেই আমরা রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে আস্কড বসাবো এবং WH কোয়েশ্চনটি অপরিবর্তিত থাকবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেন্টেন্সটি হবে দি টিচার আস্কড দি বয় হোয়াই হি ওয়াজ লেট দ্যাট ডে। হি এটি সেকেন্ড হি এটি বয়কে বোঝাচ্ছে, এই জন্য বয়ের বি উইথিন ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখেছি। ওয়াজ লেট টুডে এর পরিবর্তে বসে দ্যাট ডে। সরি স্যার সেইড দ্য বয়, এটির ক্ষেত্রে হবে দি বয় রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। স্যার এর পরিবর্তে রেসপেক্টফুলি এবং সরি এর পরিবর্তে অ্যাপোলোজাইজড বসিয়েছি। তাহলে সরি স্যার সেইড দ্য বয়, এটি হবে দি বয় রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। অ্যাপোলোজাইজ এর পাস্ট টেন্স হচ্ছে অ্যাপোলোজাইজড। পরের সেন্টেন্সটি আমরা দেখব, রিমেম্বার পাংচুয়ালিটি ইজ এসেন্সিয়াল ইন এভরি ওয়াক অফ লাইফ। এটি আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে সিম্পল সেন্টেন্স, কিন্তু এটি সিম্পল সেন্টেন্স নয়, এটি কমপ্লেক্স সেন্টেন্স। কি করে বুঝবে এটি কমপ্লেক্স সেন্টেন্স? রিমেম্বার এটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং পাংচুয়ালিটি ইজ এসেন্সিয়াল ইন এভরি ওয়াক অফ লাইফ, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স দুটো একই সেন্টেন্সে আছে, কিন্তু কি দিয়ে যুক্ত করেছে দুটোকে কোনো কিছু উল্লেখ নাই। তবে এটি পড়লে বোঝা যায় যে রিমেম্বার দ্যাট, এখানে একটি দ্যাট সাইলেন্ট আছে, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটিকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন দাঁড়াবে দেন দি হেড টিচার অ্যাডভাইসড হিম। এটি উপদেশ বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভাইসড হিম টু রিমেম্বার। রিমেম্বার এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটি টু দিয়ে যুক্ত করে দিতে হয়। টু রিমেম্বার, এখানে দ্যাট যেটি সাইলেন্ট ছিল ইনডাইরেক্ট স্পিচে তা প্রেজেন্ট করে দিতে হবে। দ্যাট, তারপরে পাংচুয়ালিটি ইজ, পাংচুয়ালিটি এটি হবে পাংচুয়ালিটি ওয়াজ এসেন্সিয়াল ইন এভরি ওয়াক অফ লাইফ। পরের সেন্টেন্সটি আমরা লক্ষ্য করব, আই থিঙ্ক ইউ উইল নট বি লেট অন এনি আদার ডে। এটিও কমপ্লেক্স সেন্টেন্স, এখানেও দুটো ক্লজ আছে। আই থিঙ্ক এটি একটি ক্লজ, ইউ উইল নট বি লেট অন এনি আদার ডে এটি অন্য একটি ক্লজ। দুটো ক্লজকে এখানে যুক্ত করা হয়েছে। কি দিয়ে যুক্ত করা হয়েছে? কানেক্টর এখানে একটি থাকার কথা থিঙ্কের পরে, কিন্তু কি কিছু উল্লেখ আছে? না, এখানে কোনো কানেক্টর উল্লেখ নাই। তবে এখানে একটা কানেক্টর আছে, তোমরা দেখছো না কিন্তু বুঝতে পারছো, দ্যাট আছে। দ্যাট এটি কানেক্টর, কাজে এটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ায়? আই থিঙ্ক দ্যাট, এটি কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট সাইলেন্ট আছে। তাহলে এটিকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলে কি হবে? হি থট, থিঙ্ক এর পাস্ট টেন্স থট। দ্যাট, এখানে যেখানে দ্যাট সাইলেন্ট ছিল ইনডাইরেক্ট স্পিচে আমরা প্রেজেন্ট করে দিয়েছি। ইউ উইল নট বি, তাহলে হবে হি উড নট বি লেট অন এনি আদার ডে। লাস্ট সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ, এটি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটি প্রার্থনা বোঝাচ্ছে, এই জন্য রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা প্রেড ব্যবহার করব। তাহলে এটি ইনডাইরেক্ট স্পিচে হবে হি। হি এটিকে হেড টিচার উইথিন ফার্স্ট ব্র্যাকেট হেড টিচারের এইচ, হি প্রেড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। এখানে মে, মেয়ের পাস্ট টেন্স হলো
মাইট ব্লেস হিম। হিম দিয়ে কাকে বোঝাচ্ছে? বয়কে বোঝাচ্ছে, এই জন্য বয়ের বি উইথিন ফার্স্ট ব্র্যাকেটে আমরা বসিয়েছি। এতক্ষণ আমরা এক্সাম্পল প্যাসেজ নারেশন এর আলোচনা করলাম। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? গুরুত্বপূর্ণ যেসব চেঞ্জ আমরা করেছি সেগুলো যেগুলো তোমাদের মনে রাখা উচিত সেগুলো আমরা আরেকটু স্মরণ করে নেব। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু ছিল সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার কারণে এখানকার সেই টু তুলে দিয়ে আস্কড বসিয়েছি। দি হেড টিচার আস্কড দি বয় হোয়াই, এটি অপরিবর্তিত রইল। আর ইউ লেট টুডে, তাহলে এটি হবে হি ওয়াজ লেট টুডে এর পরিবর্তে দ্যাট ডে। স্যার তুলে দিয়ে আমরা কি বসিয়েছি? রেসপেক্টফুলি। সরি এর পরিবর্তে কি বসিয়েছি? অ্যাপোলোজাইজড। পরের সেন্টেন্সের ক্ষেত্রে রিমেম্বার পাংচুয়ালিটি ইজ এসেন্সিয়াল ইন এভরি ওয়াক অফ লাইফ, এটি কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে এবং প্রথম ক্লজটি ইম্পারেটিভ হওয়ার কারণে দেন দি হেড টিচার অ্যাডভাইসড হিম। আমরা এখানে একটি দেন কানেক্টর ব্যবহার করেছি ভাষার সৌন্দর্যের জন্য, এটি জরুরি নয়। কেউ যদি তোমরা এটি ব্যবহার নাও করো তারপরে অ্যান্সারটি কারেক্ট হবে। দেন দি টিচার অ্যাডভাইসড হিম টু রিমেম্বার। রিমেম্বার ইম্পারেটিভ হওয়ার কারণে তার আগে আমরা টু দিয়ে যুক্ত করে দিয়েছি রিমেম্বার দ্যাট। আমি বলছিলাম যে এখানে রিমেম্বারের পরে একটি দ্যাট সাইলেন্ট আছে, সেটি ইনডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট করে দিয়েছি। পাংচুয়ালিটি ওয়াজ এসেন্সিয়াল ইন এভরি ওয়াক অফ লাইফ। পরের সেন্টেন্সে আই থিঙ্ক ইউ উইল নট বি লেট অন এনি আদার ডে, এটিও কমপ্লেক্স সেন্টেন্স। আই থিঙ্ক এর পরে এখানে দ্যাট আছে, সাইলেন্ট আছে, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলে হবে হি থট। থিঙ্ক এর পাস্ট টেন্স হলো থট। এখানে একটি দ্যাট সাইলেন্ট আছে যেটি আমরা প্রেজেন্ট করে দিলাম দ্যাট। ইউ উইল নট, ইউ দি বয়কে বোঝাচ্ছে, এই জন্য প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করেছি। হি দিয়ে হেড টিচারও বোঝাতে পারে, বয়ও বোঝাতে পারে। কাকে ইন্ডিকেট করছি? দি বয়কে। তাহলে বয়ের বি লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? হি উড নট বি লেট অন এনি আদার ডে। লাস্ট সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ। কে বলছে এটি? দি হেড টিচার, ওই বালকটিকে বলছে। তাহলে দি হেড টিচার এর পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব, যেহেতু হেড টিচার প্রথমেই ব্যবহার করা হয়েছে। তাহলে হি দিয়ে হেড টিচারকে বোঝাচ্ছে, এই জন্য উইথিন ফার্স্ট ব্র্যাকেট এইচ। হি প্রেড দ্যাট, এটি অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা বোঝাচ্ছে, এই জন্য প্রেড ব্যবহার করলাম। দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিম। মে এর পাস্ট টেন্স হলো মাইট। হিম দিয়ে বয়কে বোঝাচ্ছে, এই জন্য উইথিন ফার্স্ট ব্র্যাকেট বয়ের বি। তাহলে এই প্যাসেজটি থেকে আমরা ইম্পর্টেন্ট রুলস এর বেশ কিছু অ্যাপ্লিকেশন এখানে দেখতে পেলাম। নিশ্চয়ই আমরা অনেকটা বুঝতে পেরেছি। এভাবে আরো প্যাসেজ যদি তোমরা প্র্যাকটিস করো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে সবগুলো রুলেরই প্রয়োগ হবে এবং রুলগুলো তখন অটোমেটিক্যালি মনে থাকবে। এটি আর মুখস্থ করে রাখতে হবে না। তোমরা যাতে আরো বেশি প্র্যাকটিস করতে পারো, এই জন্য বাড়ির কাজ হিসেবে আমি এখানে একটি প্যাসেজ দিচ্ছি। প্যাসেজটা একটু পড়ে শোনাই তোমাদের। স্যার, হি সেইড, মে আই আস্ক ইউ এ কোয়েশ্চন? Of course, I was absent from your class yesterday and could not understand the lesson. Okay, if you are free after this class, meet me in the teacher's room. I will help you. Thank you, sir. You're welcome, my son. এই প্যাসেজটি তোমরা বাসায় হোমওয়ার্ক করবে এবং নেক্সট ক্লাসে আমি এটি কারেকশন করে দেব। দেখব তোমরা কতটুকু ইম্পর্টেন্ট রুলসগুলোর প্রয়োগ করতে পেরেছ। নিশ্চয়ই
তোমরা শুধু এটি না, এর পাশাপাশি আমি হোমওয়ার্ক দিলাম একটি, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে একাধিক 2, 3, 4টি প্র্যাকটিস করে নিবে। তখন যেসব কোয়েশ্চন অ্যারাইজ করবে তোমাদের ক্ষেত্রে, তখন তোমরা তা আমাকে SMS এর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদেরকে সলিউশন দিতে সহায়তা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।